প্রথমেই দেখে নেব আজকের 20টি তাজা খবর। শুরুতেই থাকছে শিরোনাম। অবৈধভাবে টাকা তোলার দিন শেষ, বেআইনি টোল ও ড্রপ গেট বন্ধে কড়া নির্দেশিকা জারি সরকারের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শনিবার থেকে অ্যাকশন মুডে পুলিশ, শুরু হবে অস্ত্র বোমা উদ্ধার অভিযান। এত লোক খাওয়ালে আর একটা সোনার চেন দিতে পারলে না, বিয়ের 4 দিন পরই খুন নববধূ। ফের মণিপুরে হিংসা, জাতীয় সড়কে একাধিক গাড়িতে দুষ্কৃতীর গুলি, নিহত 3 জন যাজক। ভয় দেখাচ্ছিলেন স্থানীয়রা, চাকদাহে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ গ্রেপ্তার ব্যবসায়ী। মহারাষ্ট্র থেকে নিটের প্রশ্নপত্র 10 লক্ষে কিনে 15 লক্ষে বিক্রি হরিয়ানায়। নাসিকে আয়ুর্বেদিক চিকিৎসক ধৃত, নজরে 150 জন পড়ুয়া। বাইক গাড়ি এবার অতীত, এবার আস্ত একটা বাস চুরি। রাতের অন্ধকারে তুফানগঞ্জে দুঃসাহসিক কাণ্ড, চাঞ্চল্য এলাকায়। দরকার হলে জেলে পাঠান, টাকা ফেরত চাইবেন না, কান্নায় ভেঙে পড়লেন অযোগ্য চাকরিহারারা। বকেয়া বেতনের দাবিতে বাঁশবেড়িয়া পুরসভা চত্বরে বিক্ষোভ সাফাই কর্মীদের। যোগী রাজ্যের ধাঁচে বুলডোজার অ্যাকশন খাস কলকাতায়, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ভাঙা হচ্ছে 3 তলার অবৈধ নির্মাণ। অবৈধ নির্মাণে একেবারে জিরো টলারেন্স, বিল্ডিং প্ল্যান না থাকলে কাটা হবে বিদ্যুৎ সংযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। আন্তঃরাজ্য সীমানায় হয়রানি বরদাস্ত নয়, আলু চাষিদের দুর্ভোগ ঘোচাতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। শামশেরগঞ্জে হিংসা মামলায় শাস্তি, হরগোবিন্দ চন্দন দাসের খুনিদের 12 দোষীর 10 বছরের কারাদণ্ড। তপসিয়া অগ্নিকাণ্ডের রিপোর্টে অশনি সংকেত, সব বেআইনি কারখানার বিদ্যুৎ জলের লাইন কাটার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রেজিনগর ছাড়তে চলেছেন হুমায়ুন কবির, আগামী 5 বছর নওদার বিধায়ক হয়ে থাকার অঙ্গীকার নেতার। গরমের ছুটির মেয়াদ বাড়ালো রাজ্য, তীব্র গরমে স্কুলে স্কুলে বাড়ছে ছুটি। মুখ্যমন্ত্রীর নির্দেশে 1 জুন থেকে খুলবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। 1000 থেকে বাড়িয়ে বিধবা ভাতা 2000, দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা। বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের। ধর্মীয় জায়গায় লাউডস্পিকার বাজানো নিয়ে নতুন নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। রাজ্যে একাধিক বেআইনি টোল ও ড্রপ গেট রয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। এবার সেসবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যের নতুন মুখ্য সচিব পদে আসীন হয়েছেন মনোজ কুমার আগরওয়াল। একাধিক বিষয় নির্দেশিকা জারি হচ্ছে রাজ্য সরকারের তরফে। এবার বেআইনি টোল ও ড্রপ গেটের বিরুদ্ধে জারি করা হলো সরকারি নির্দেশিকা। অবিলম্বে সেসব বন্ধ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও একাধিক রাস্তায় বেআইনি টোল ও ড্রপ গেট বানিয়ে অবৈধভাবে টাকা তোলা হয় বলে দীর্ঘদিনের অভিযোগ। তৃণমূল কংগ্রেস সরকারের সময় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই অভিযোগ উঠেছে। প্রশাসনিক স্তরে অভিযোগ জানালেও তেমন কোনো কাজ হতো না বলেও অভিযোগ। এবার সেই সব বেআইনি টোল ও ড্রপ গেট বন্ধ করার নির্দেশিকা দেওয়া হলো। মুখ্য সচিবের দপ্তর থেকে এই নির্দেশিকা জেলা শাসকের কাছে গিয়েছে। বেআইনি টোল ও ড্রপ গেটগুলি দ্রুত বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে যাতে নতুন করে এই সব কেন্দ্র গড়ে উঠতে না পারে সেই নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, বৈধ ও অবৈধ সমস্ত টোল সংগ্রহ কেন্দ্রের তালিকা তৈরি করতে হবে। আগামী 15ই মে দুপুর 12টার মধ্যে আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সব অবৈধ কেন্দ্রগুলিকে চিহ্নিত করে সেগুলির বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানা গিয়েছে। ক্ষমতায় আসার পর বিজেপি সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করা থেকে একাধিক ইস্যুতে কড়া বার্তা নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠক করে দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের কথা বলেছেন। দায়িত্ব নেওয়ার পরই একের পর এক মাস্টার স্ট্রোক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই এবার মাঠে নেমে অ্যাকশন শুরু করল পুলিশ। শনিবার থেকেই রাজ্য জুড়ে ব্যাপক অভিযান নামতে পারে পুলিশ বাহিনী। গত সোমবার পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিল মুখ্যমন্ত্রী। সেই বৈঠক থেকেই একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে পুলিশকে। বলা হয়েছিল, গোটা রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র বোমা উদ্ধার করতে চালাতে হবে ব্যাপক অভিযান। কোথায় কোথায় অভিযান ও কি কি অস্ত্র উদ্ধার হচ্ছে সেই সম্পর্কিত যাবতীয় রিপোর্ট 15
মের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে রাজ্য জুড়ে তল্লাশি অভিযানে নামতে চলেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, থানায় কত অস্ত্র এবং গোলা বারুদ মজুত রয়েছে সে সম্পর্কেও জানাতে হবে শীর্ষ স্তরে। প্রসঙ্গত, শুধুমাত্র রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারই নয়, পুলিশকে দেওয়া হয়েছে আরও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। খতিয়ে দেখতে হবে 2021 বিধানসভা ভোটের পর হিংসার ঘটনায় পুলিশের দেওয়া রিপোর্টও। আরও একবার এই সব মামলা খতিয়ে দেখে দরকারে মামলাগুলির পুনরায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, এই নিয়েও দিতে হবে আলাদা একটি রিপোর্ট। বিয়ের 4 দিন পরে খুন হলো নববধূ, যার নেপথ্যে নাকি একটি সোনার চেন। পণের বলি হতে হলো বিহারের 23 বছরের সঞ্জু কুমারীকে। ঘটনার পর থেকেই পলাতক শ্বশুরবাড়ির লোকেরা, তবে শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে বিহারের আড়াতে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। জানা যাচ্ছে, গত 7ই মে বিয়ে হয় সঞ্জু এবং বিনোদ পালের। সঞ্জুর বাড়ি থেকে দেওয়া হয় প্রচুর পরিমাণে পণ, 4 লক্ষ টাকা নগদ, মোটর সাইকেল, রেফ্রিজারেটর, প্রেসার কুকার, আসবাব, বাসনকোসন, সোনা রূপো কিচ্ছু বাদ যায়নি। দাবি, এরপরেও স্রেফ একটা সোনার চেন না পেয়ে বিনোদ নাকি চড়াও হয় সঞ্জুর ওপর। সে এবং তার বাড়ির লোকেরা বিয়ের পর থেকেই সঞ্জুর ওপর অকথ্য অত্যাচার করে। বিনোদ মারধর করত, বাকিরা নাকি সেখানে সায় দিত। সঞ্জুর দাদা শিবম পাল কাঁদতে কাঁদতে বলে, আমরা সব দিয়েছি, কেবল একটা সোনার চেন। তিনি জানিয়েছিলেন, সোনার চেনটি চাওয়া হয় বিয়ের দিন। সেদিন তাদের পরিবারের তরফে আশ্বাসও দেওয়া হয়েছে, তবু অপেক্ষা করতে রাজি নয় শ্বশুরবাড়ির লোকেরা। শিবমের কথায়, আমার বোনকে বলা হচ্ছিল বিয়েতে এত লোককে ডেকে খাওয়ালে আর একটা সোনার চেন দিতে পারলে না। 13ই মে বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল সঞ্জুর, তার ঠিক আগেই 11ই মে খুন হন তিনি। শিবমের দাবি, তার বোনকে বাপের বাড়িতে ফোন করতে দেওয়া হচ্ছিল না। কোনো মতে হাতে একটা ফোন পেয়ে তিনি দাদাকে ফোন করে, কাঁদতে কাঁদতে বলে, দাদা এখানে আমার খুব কষ্ট হচ্ছে, আমার এখানে থাকতে একটুও ভালো লাগছে না। এরপর তার হাত থেকে ফোন কেড়ে নেয় শাশুড়ি। শিবমের উদ্দেশ্যে বলে, তোমার বোন আর জীবন্ত ফিরবে না, এবার ওর লাশই ফিরবে। এরপরই ফোনের ওপার থেকে একটা তীক্ষ্ণ চিৎকার শোনা যায়, কেটে যায় ফোন। দ্রুত সঞ্জুর শ্বশুরবাড়ির এলাকায় হাজির হয় শিবম ও তাদের পরিবারের অনেকেই, কিন্তু দেখা যায় সঞ্জুর দেহ তার আগেই দাহ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তরা সকলেই পলাতক, ঘরে তালা ঝুলছে। অভিযোগ দায়ের হয় পুলিশে, গ্রেফতার করা হয় শাশুড়িকে, বাকিরা এখনো পলাতক। চিতাভস্মের ফরেনসিক তদন্ত করা হচ্ছে। মণিপুরে অশান্তি থামার নামই নেই। বুধবার কাংপোকপি জেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একাধিক যানবাহনের ওপর এলোপাথারি গুলি চালাতে থাকে ওই ব্যক্তি। এর জেরে গুলিবিদ্ধ হয় অন্তত 3 জন যাজকের মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডের ফলে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনতা। জাতীয় সড়ক 2 নম্বর অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিরা থাদো ব্যাপটিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিল। মৃতদের মধ্যে রয়েছেন মণিপুর ব্যাপটিস্ট কনভেনশন জেনারেল সম্পাদক রেভারেন্ড ভি সিথল হো। অন্যদিকে দুজন হলেন রেভারেন্ড ভি কাই গোলুন এবং যাজক পাউ গোলেন। গুলি চালানোর ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। তারা রেভারেন্ড SM হাউপু, রেভারেন্ড হেকাই সিমটে, রেভারেন্ড পাউথাং। এছাড়াও মৃত্যু হয়েছে 2 গাড়ির চালক লালেন এবং গৌ মাংয়ের। সূত্রের খবর, 2টি গাড়িতে করে লামকায় একটি টিবিএ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন বিভিন্ন চার্চের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সেই অনুষ্ঠান শেষে চূড়াচাঁদপুর থেকে কাংপোকপি ফিরছিলেন তারা। পথে তাদের উপর হামলা হয়। ঘটনার জানাজানি হতেই হইচই পড়ে যায়। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মানুষ। ব্যাপক যানজট তৈরি হয় মণিপুর নাগাল্যান্ড সংযোগকারী রাস্তাটিতে। কাংপোকপি এবং সংলগ্ন কুকিজ ও জনবসতিপূর্ণ এলাকাগুলিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। থাদোই নেতা এবং মণিপুর বিজেপির মুখপাত্র মাইকেল লাম জাথাং থাদৌ গিজার নেতাদের হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছে। তার বক্তব্য, থাদৌ একটি পৃথক সম্প্রদায়, কুকি গোষ্ঠীর অংশ নয়। মণিপুরে চলমান সংঘর্ষের ঘটনায় ভুলভাবে চিহ্নিত হওয়ার কারণে সম্প্রদায়টি ব্যাপকভাবে দুর্ভোগের শিকার হয়েছে। এদিকে টিবিএ চার্চের নেতাদের ওপর হামলার ঘটনায় হিংস্র হত্যাকাণ্ড হিসেবেই নিন্দা করেছে কুকি সম্প্রদায়। বুধবার দুপুর 12:30 থেকে তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকেছে। এর থেকে চিকিৎসা ক্ষেত্র, সংবাদ মাধ্যম, বিদ্যুৎ পরিষেবা, ধর্মীয় অনুষ্ঠানকে বাদ রাখা হয়েছে। কুকি উপজাতিদের সর্বোচ্চ সংস্থা কুকি ইনপি মণিপুর এই হামলার নিন্দা জানিয়েছে।
এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করে স্থানীয় মানুষকে ভয় দেখানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো চাকদা থানার পুলিশ। তার কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতকে আজ বুধবার কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে তদন্তের স্বার্থে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ। ধৃতের নাম সুকান্ত রায়, তার বাড়ি চাকদার বিষ্ণুপুরের ইটাপুকুর এলাকায়। তিনি উত্তরপ্রদেশের একটি মিষ্টির দোকানে চালান বলেই সূত্র মারফত জানা গেছে। ভোটের আগে তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। তার বিরুদ্ধে অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলেন তিনি। শুধু তাই নয়, স্থানীয় মানুষদের ভয়ও দেখাচ্ছিলেন। এই ঘটনার সামনে আসার পর অভিযুক্তকে ধরতে তৎপরতা শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বিষ্ণুপুরের হারিপুকুর এলাকায় অভিযান চালায় চাকদা থানার পুলিশ। এরপর ওই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ সুকান্তকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা। অভিযুক্ত ব্যক্তি কী উদ্দেশ্যে এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আগ্নেয়াস্ত্রটি কোথায় পেলেন তাও জানার চেষ্টা করছে পুলিশ। তাকে আজ বুধবার কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তদন্তকারী সূত্রের খবর, প্রশ্ন ফাঁসের ঘটনায় কয়েক লক্ষ টাকার লেনদেন হয়েছে বিভিন্ন জায়গায়। ধনঞ্জয়ের কাছ থেকে প্রশ্ন পাওয়ার পর সেটি হরিয়ানার চালান করা হয়েছে। এক চিকিৎসক চালান করেছে, এটির নাম শুভম। মহারাষ্ট্রের নাসিক থেকে 10 লক্ষ টাকায় নিটের প্রশ্নপত্র কিনে 15 লক্ষ টাকায় হরিয়ানায় বিক্রি করা হয়েছিল। তদন্তকারী সূত্রে এমনই দাবি করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাসিক থেকে এক আয়ুর্বেদিক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম শুভম খৈরনার। তিনি ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারির ছাত্র। নাসিকের নন্দগাঁওয়ের বাসিন্দা শুভম, তার বাবাও একজন চিকিৎসক। সূত্রের খবর, নাসিক পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত আয়ুর্বেদিক চিকিৎসক। তাকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তকারী সূত্রের দাবি, ধনঞ্জয়ের নামে পুনের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ উঠে আসছে। অভিযোগ, দুজন মিলে নিটের প্রশ্নপত্র ফাঁস করেন। সূত্রের খবর, এই ধনঞ্জয়ের কাছ থেকে 10 লক্ষ টাকার বিনিময়ে শুভম নিটের প্রশ্ন কিনেছিলেন বলেই অভিযোগ। তারপর সেই প্রশ্ন টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে 15 লক্ষ টাকায় বিক্রি করেন তিনি। তদন্তকারী সূত্রে খবর, প্রশ্ন ফাঁসের ঘটনায় কয়েক লক্ষ টাকা লেনদেন করা হয়েছে। ধনঞ্জয়ের কাছ থেকে প্রশ্ন পাওয়ার পর সেটি হরিয়ানায় চালান করে চিকিৎসক শুভম। তদন্তকারীরা মনে করছে এই গোটা ঘটনায় একটা বিশাল চক্র কাজ করছে, যা দেশের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে। তদন্তকারীদের সন্দেহ, শুভম এবং ধনঞ্জয় মিলে বেশ কয়েকটি গ্রুপে ওই প্রশ্ন চালান করছিল, যা বিভিন্ন হাত ঘোরার ফলে প্রকাশ্যে চলে আসে। সিবিআই এর দল রাজস্থানের জয়পুর সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। কোচবিহারের তুফানগঞ্জে আস্ত একটা বাস চুরি হয়ে গেল। তুফানগঞ্জ শহরে বেসরকারি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। গায়েব হয়ে গিয়েছে একটি 32 সিটের বেসরকারি বাস। এই নিয়ে শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাস চুরির ঘটনাটি ঘটেছে। প্রত্যেক দিনের মতো গতকাল রাতেও শহরের বেসরকারি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অন্যান্য বাসের সঙ্গে এই বাসটি রেখে যান চালক ও সহকারী। তবে বুধবার সকালে দেখা যায় অন্যান্য বাস থাকলেও এই বাসটি নেই। এই ঘটনা ঘিরে শহর জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। জানা যাচ্ছে, বেসরকারি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগে কখনো তেল চুরি, কখনো আবার গাড়ির ব্যাটারি চুরি, তবে আস্ত বাস চুরির ঘটনা কার্যত বেনজির। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বাসের মালিক পক্ষ তুফানগঞ্জ থানায় দ্বারস্থ হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এই বিষয়ে একটি বাসের চালক জানান, এই বিষয়ে অন্য একটি বাসের চালক জানিয়েছেন, এর আগে এই এলাকা থেকে গাড়ির টায়ার, তেল, ব্যাটারি চুরি হয়েছে, তবে কখনো আস্ত বাস চুরি হয়নি। বাস চুরি প্রসঙ্গে বাসের মালিক সমিতির এক সদস্য বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি মোট 3টে বাসকে টার্গেট করা হয়েছিল, তবে এর মধ্যে 2টো গাড়ি স্টার্ট করতে পারেনি, কিন্তু এই গাড়িটি স্টার্ট করতে পারায় এটি নিয়ে চম্পট দেয় চোর। স্কুলের চাকরি গিয়েছে আগেই, এবার কড়া নির্দেশ, ফেরত দিতে হবে এতদিনের বেতনও। সেই খবর শুনে কার্যত ভেঙে পড়ছেন চাকরিহারা এক গ্রুপ ডি কর্মী। তার আর্টে টাকা ফেরত দিতে বলবেন না, দরকার হলে জেলে পাঠিয়ে দিন। 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দাগি তালিকায় নাম ওঠে বহু কর্মী। তাদের মধ্যে একজন দিব্যেন্দু চাকি। 2018 সালে শিলিগুড়ির নেতাজি হাই স্কুলে গ্রুপ ডি পদে যোগ দেন তিনি। পরে আদালতের নির্দেশে চাকরি হারান। যদিও দিব্যেন্দুর দাবি, তিনি কোনো দুর্নীতি করে বা ঘুষ দিয়ে চাকরি পাননি। তার কথায়, আমি সাদা খাতাও জমা দিইনি, আমার ওএমআর শিট এখনো আমার কাছে আছে। কেন আমাকে অযোগ্য বলে মনে করা হচ্ছে?
এখন তার সবচেয়ে বড় উদ্বেগ টাকা ফেরত দেওয়ার নির্দেশ। হিসেব বলছে চাকরি হারাদের অনেকেই 24 লক্ষ এবং 25 লক্ষ টাকা পর্যন্ত টাকা পরিশোধ করতে হবে। দিব্যেন্দুর কথায়, আমি এখন একটি বেসরকারি সংস্থায় সামান্য বেতনের কাজ করি, সংসার চালাতেই কষ্ট হচ্ছে, এত টাকা কোথা থেকে দেব? বরং জেলে নিয়ে যান, জেলের ভাত খাবো। তিনি আরও প্রশ্ন তুলেছেন, যারা দুর্নীতি করেছে তাদের অনেকেই শাস্তি পায়নি, অথচ আমাদেরই সব দায় নিতে হচ্ছে। শিক্ষা দপ্তর ইতিমধ্যেই জেলা শাসকদের কাছে রিপোর্ট চেয়েছে। দ্রুত বেতন ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে কমপ্লেন্স রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে কয়েকশো গ্রুপ ডি কর্মী এবং বহু শিক্ষক এখন গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার অভিযোগে পুরসভার সামনে বিক্ষোভে সামিল হন সাফাই কর্মীরা। বকেয়া বেতনের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে বাঁশবেড়িয়া পুরসভা চত্বর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে পুরসভার স্বাভাবিক কার্যক্রম একেবারে থমকে যায়। পুরসভার মেন গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি, নির্দিষ্ট দিনে নিয়মিত বেতন দিতে হবে এবং অতিরিক্ত কাজের উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। বিক্ষোভরত কর্মীদের অভিযোগ, প্রায় প্রতি মাসেই বেতন দিতে দেরি হয়। গত মাসের বেতন এখনো পর্যন্ত তাদের হাতেই পৌঁছয়নি, অথচ প্রতিদিন ভোর থেকে শহর পরিষ্কার রাখার দায়িত্ব পালন করতে হয় তাদেরকে। শুধু তাই নয়, ছুটির দিনও কাজ করতে হয় বলে অভিযোগ, কিন্তু সেই অতিরিক্ত কাজের পারিশ্রমিক দেওয়া হয় না, পরিবর্তে ছুটিও দেওয়া হয় না। ফলে সংসার চালাতে চরম সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এই বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পৌরসভা চত্বরে। পরিস্থিতি সামাল দিতে নিচে নেমে আসেন পুরসভার চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায়। তিনি কর্মীদের সঙ্গে বসে কথা বলেন এবং তাদের দাবি যে ন্যায্য তাও স্বীকার করেন তিনি। চেয়ারম্যান জানিয়েছেন, পুরসভার আর্থিক প্রতিবন্ধকতার কারণেই বেতন দিতে সমস্যা হচ্ছে, তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও আশ্বাস দেন তিনি। চেয়ারম্যান কর্মীদের কাছে 3 থেকে 4 দিন সময় চাইলেও সেই আশ্বাসে সন্তুষ্ট নয় সাফাই কর্মীরা। তাদের সাফ কথা, প্রতিশ্রুতি নয়, হাতে বেতন পেলেই আন্দোলন প্রত্যাহার করা হবে। ফলে বিক্ষোভ ঘিরে চাপ বাড়ছে পুর প্রশাসনের ওপর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর তিলজলা এলাকায় নামলো বুলডোজার। শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ নির্মাণের জেরে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি সরকার। তিলজলায় অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী বুধবার জানান, একেবারে একদিনের মধ্যেই ভেঙে ফেলা হবে সমস্ত অবৈধ নির্মাণ। এই নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা পুরসভা ও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্টের অথরিটি যৌথ উদ্যোগে তিলজলায় 2টি বাড়ি ভাঙার কাজ শুরু করলো। বাড়ি ভাঙার জন্য 4 থেকে 5টি বুলডোজার আনা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও একাধিক শ্রমিক বাড়ি ভাঙার কাজ করছেন। এদিন কয়েকজন বাসিন্দা বিল্ডিং ভাঙার কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাদের সরিয়ে নিয়ে যায় পুলিশ। এলাকা কার্যত ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার তপসিয়ায় 50/1 জিজে খান রোডের 4তলা একটি বিল্ডিংয়ের দোতলায় চামড়ার কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় দুজনের, আশঙ্কাজনক আরও 5 জন। এই ঘটনার পরই বিস্তারিত রিপোর্ট তলব করে রাজ্য সরকার এবং অবৈধ নির্মাণ একেবারে ভেঙে ফেলার নির্দেশ দেয়। বুধবার সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়ে। রিপোর্ট অনুযায়ী যে 4তলা বিল্ডিংয়ে আগুন লেগেছিল তা সম্পূর্ণ অবৈধ। এই বিল্ডিংয়ের কোনো বৈধ প্ল্যানই নেই। শুধু তাই নয়, কারখানার মধ্যে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেও তদন্তে উঠে আসছে। এরপরই এই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অগ্নিকাণ্ডের ঘটনায় 24 ঘন্টার মধ্যেই ওই অবৈধ কারখানার মালিক সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যে কোনো দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবে রাজ্য সরকার। বিল্ডিং প্ল্যান না থাকলে বিচ্ছিন্ন করা হবে এবং জল ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না সেই বিল্ডিং থেকে। পাশাপাশি তিলজলার এই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশও দেন তিনি। এই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকশন শুরু করে কেএমসি এবং কেএমডিএ। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।